সাকিব খান মানে এত চমৎকার ব্যবহার যে আমি ফ্লাইট মিস করেছিলাম কলকাতায় ভাইজান ছবির সময়। তারপর উনি যখন শটের মধ্যে ছিলেন, যখন ঘাড় ঘুরিয়ে দেখলেন যে ওখানে আমি দাঁড়ানো, তর্ক করে বিছানায় উঠে বসলেন, আমাকে জিজ্ঞেস করলেন কেমন আছেন, কখন আসছেন, ফ্লাইট মিস করেছিলেন। মানে ওনার তো এটা বলার প্রয়োজন পড়ে না আমি কে, মানে ধমকিয়ে না, মানে শেখাচ্ছে গুরুজন, এভাবে ধরবেন, বুঝেছেন? মানে সে ভাবছে যে আমি ফাইনাল টেকেও মনে হয় ওই লুথার মতো হাত ধরবো আর কি। হ্যাঁ, তো আমরা বাঙালিরা আসলেই কতটা মেধাবী, কতটা প্রতিকূল অবস্থায় কাজ করি সেটা ওনারা জানেন না। হ্যাঁ, তারপর যখন ফাইনাল টেকে এমন ভাবে ধরলাম না, কসম কোদার, সারা জিন্দেগি মহিলার আমার নাম মনে থাকবে। যদি মেধা থাকে কোনো জার্নি কঠিন না। আমি যেমন ফুল কমার্শিয়াল মুভি করেছি জাকির হোসেন রাজুর পোড়ামন, তো মেধা থাকলে কোনো জার্নিটাই কষ্টকর না। আরিফিন শুভ তো আমাদেরই ছেলে ছিল, সিয়ামও আমাদের ছেলে ছিল, ওদের প্রশংসাটা নাই বা করলাম। সিয়াম তো একটা কলিজা বাচ্চা, আরিফিন শুভ চমৎকার আমার সঙ্গে। আরিফিন শুভর যখন স্ট্রাগল লাইফ তখন থেকে ওর সঙ্গে আমার জানাশোনা। সাকিব খান মানে এত চমৎকার ব্যবহার যে আমি ফ্লাইট মিস করেছিলাম কলকাতায় ভাইজান ছবির সময়। তারপর উনি যখন শটের মধ্যে ছিলেন, যখন ঘাড় ঘুরিয়ে দেখলেন যে ওখানে আমি দাঁড়ানো, তর্ক করে বিছানায় উঠে বসলেন, আমাকে জিজ্ঞেস করলেন কেমন আছেন, কখন আসছেন, ফ্লাইট মিস করেছিলেন। মানে ওনার তো এটা বলার প্রয়োজন পড়ে না আমি কে। চমৎকার। আর 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 এই পোষণ, ঢাকার পোষণে আমি বলবো যে ওনাদের কাছ থেকে আমার অনেক শেখার আছে। চম্পা আপা এত বড় একজন শিল্পী, যার কোনো অহমিকা বলতে, যার ডিকশনারিতে নেই অহংকারের, তার ডিকশনারিতে আমার মনে হয় না অহংকার খুঁজে পাওয়া যাবে শব্দটা। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। চম্পা আপা আছেন, সুচরিতা ম্যাডামের সঙ্গে একদিন দেখা, ওনার ব্যবহারে আমি ভীষণ মুগ্ধ হয়েছি। আমাদের মৌসুমী আছে, পূর্ণিমা আছে, ওমর সানি আছে, মানে যারা এমন ভাবে হাক করে বোঝা যায় যে এটা হৃদয় থেকে হাক করলো আমাকে। হ্যাঁ, আমি সত্য বলি, এই সত্য বলার জন্য ইন্ডাস্ট্রি থেকে একদিন বের করে দেওয়া হবে, তখন আমি কি করে খাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। তখন আপনি আমাকে একটা এই যে এরকম বসে বসে কিছু করার একটা ব্যবস্থা করে দিন। ওনাদের ওখানে কাজ করেছি আমি, 6:30 কল ছিল, 6:30 কখনোই ওনারা আমাকে আনরেডি পাননি। একদম টাইমলি নিচে গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে থেকেছি, কিন্তু প্যাক আপ হয়েছে 12টা, 12:30। এবং যেদিন আমার যেদিন বাংলাদেশে আমি ব্যাক করব সেদিন রাত 2টো পর্যন্ত শুটিং করেছি। শুটিং স্পট থেকে এয়ারপোর্টের দূরত্ব 300 কিলোমিটার, দুইটাই প্যাক আপ। আমার ফ্লাইট 7:15-তে, আমাকে এনিহাও 5টায় এয়ারপোর্টে থাকতে হবে। রাত 2টোর সময় প্যাক আপ হয়েছে। আমি শুধুমাত্র হোটেলে গিয়েছি আর কিছু কাপড় চোপড় পাগলের মতো এলোমেলো করে ভরেছি, আর অর্ধেক কাপড় চোপড় রেখে চলে এসেছি, যে আমার জন্য এই বদনামটা কাঁধে নিতে না হয় যে বাংলাদেশের আর্টিস্ট এতই যে কোনো সিনসিয়ার না, যে এইবার ফ্লাইট মিস করলো। সেই কাপড় চোপড়ও কিছু ফেলে এসেছিলাম, ওই কাপড় চোপড় পরে আমাদের অন্য একজন আর্টিস্টের কাছে দিয়ে দেওয়া হয়েছিল আর কি। তা এতটাই টেনশনের চোটে আমি এতটাই এসেছি। ওনাদের একজন ডিরেক্টর আছেন, ওনার ব্যবহার আমার ভালো লেগেছে। জয়দীপদার ব্যবহার ভালো লেগেছে। নাকি একটা গোপন কথা বলবো, সম্ভব না, ওখানকার একজন আর্টিস্ট, আমার নামও ভুলে গিয়েছি, ওখানকার সিরিয়ালের কোন আর্টিস্ট, ঠিক আছে, সিরিয়ালের কোন আর্টিস্ট, না মহিলা, ঠিক আছে, উনি গিয়েছেন একটা সিনই করতে, তো রিহার্সেল, লাস্ট সিন, ঠিক আছে, রিহার্সেল। তো আমি রিহার্সেলে কখনোই ভালো না, কারণ আমি মঞ্চের অভিনেত্রী না, রিহার্সেলে আমি কখনোই ভালো না, এটা হয়তো বা আমার কমতি। তো মহিলার হাত ধরে মানে আমার অতখানি যেতে হবে আর কি, যে এই যে হ্যাঁ হাত ধরে অতখানি যেতে হবে। তো আমি সুন্দরী যে নর্মাল হাত ধরে অতখানি গেলাম, ডায়লগ গুলো বললাম, ডায়লগটা ঠিকঠাক বলছি, ওরা দেখছে যে আমার কোনো প্রম্পট লাগে না। তো মহিলা 3rd টাইম বলতেছে, দেখি হাতটা দিন তো, হ্যাঁ ধরুন, এভাবে ধরুন, হ্যাঁ এভাবে ধরবেন, বুঝতে পেরেছেন, এভাবে ধরবেন, মানে ধমকিয়ে না, মানে শেখাচ্ছে গুরুজন, এভাবে ধরবেন, বুঝেছেন? মানে সে ভাবছে যে আমি ফাইনাল টেকেও মনে হয় ওই লুথার মতো হাত ধরবো আর কি। হ্যাঁ, তো
আমরা বাঙালিরা আসলেই কতটা মেধাবী, কতটা প্রতিকূল অবস্থায় কাজ করি সেটা ওনারা জানেন না। হ্যাঁ, তারপর যখন ফাইনাল টেকে এমন ভাবে ধরলাম না, কসম খোদার সারা জিন্দেগি মহিলার আমার নাম মনে থাকবে। কিচ্ছু বলতেও পারিনি, বুঝাই দিলাম বাঙালি কি, ঠিক আছে। কিন্তু বড় অভিনেতারা অনেক ভালো, যেমন রনিদা বলছে ফ্লাইট মিস করলে একদম টেনশন করবে না, এরা টিকিট কেটে দেবে চলে যাবেন। উনি দেখছিল যে আমার মুখ শুকিয়ে আসছে, রাত মানে ভোর 5টায় আমাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে 300 কিলোমিটার দূরে। উনি বলেছে টেনশন নেবেন না, আমার অফার আসেনি। আমাকে ও ওপার থেকে ফোন করে অনেক সুন্দর সুন্দর কথা বলে, যেমন ইন্দ্রনীল একজন ডিরেক্টর আছেন, উনার বাবা ফোন করেছিলেন, অনেক অনেক প্রশংসা করলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নিজে কি চাই, আমি রাজপ্রাসাদে আমি দাসীবাদী হয়ে থাকতে চাই না। আমি আমার দেশে, আমার বস্তিতে আমি কুড়ে ঘরের রানী হয়ে থাকতে ভালোবাসি। হ্যাঁ, কারণ আমার মাঝে মাঝে মনে হয়, আমিও মাঝে মাঝে ভীষণ ক্লান্ত হয়ে যাই। আমারও মাঝে মাঝে মনে হয় যে আমার যদি কোনো একটা খুব সুন্দর সলিউশন হয় আমার দুটো সন্তানের জন্য, যে তারা খুব ভালোভাবে খেতে পড়বে, থাকতে পারবে, বাঁচতে পারবে, আমি কোথাও চলে যাব। আক্ষেপ বলতে আমার পুরোটা জীবনই অতৃপ্তি। আমার জীবনে প্রাপ্তি বলতে একমাত্র অভিনয়, আমার জীবনে আর কোনো প্রাপ্তি নেই। না, সাকসেস দিয়ে ঢাকা যায় না। ওই যে শাক দিয়ে মাছ ঢাকার ব্যাপারটা তো এটা না। সেই অতৃপ্তিটা আমার অনেকখানি প্রকাশ হয় না, কারণ আমি খুব বন্ধুবৎসল, খুব চঞ্চল, সেই জন্য অনেক সময় নিজেও টের পাই না। সংসারে থিতু হলাম না, আমার একটাই কারণ যে আমার ছেলেরা, ওরা যেন কোনো সাফার না করে, বলতে গেলে সাহস পাইনি। আরেকটা সেকেন্ড কারণ হচ্ছে এত কাজ করেছি যে কাজ করতে করতে নিচের দিকে খেয়াল করার সময় পাইনি যে সময়টা চলে গেছে কখন, এত কাজ করেছি। না, সবাই দেখে। আমার যে বাচ্চার বাবা, সে আমাকে ভীষণ শ্রদ্ধা করে, তার কাছে আমি পৃথিবীর খুব ভালো একজন মানুষ। হ্যাঁ, সে কখনোই আমাকে ডিস্টার্ব করে না। সে আর আমার যে কি বলবো এটাকে মাদার ইন ল বলি, আমি তো তাকে মাই ডাকি, তার কাছে আমি একজন দেবী। বিচ্ছেদের গল্প যে একটু আগে বলেছিলাম, এটা কপালের লিখন না যায় খণ্ডন, হয়তোবা আমার ভাগ্যে ছিল। আর অনেক কিছু আছে যেটা হয়তোবা এখানে বলা সম্ভব না, বলা উচিত না। আমার ব্যাড কমেন্ট, যেমন 2-1টা ব্যাড কমেন্ট পড়ে, এবং খুব কমন, বুড়ির কত শখ, কত বুড়ির ঢং কত। হ্যাঁ, কারণ তারা আমার জন্মসালটা জানেন। আমি যখন প্রথম মায়ের চরিত্রে অভিনয় করি তখন আমার মাত্র 27 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। তখন আমি মাহফুজ ভাইয়ের মা হই। মাহফুজ ভাইয়ের বয়সটা তখন কত ছিল নাইবা বললাম, ঠিক আছে। তো দর্শক তো আসলে আমার, এছাড়া একদম বাজে কমেন্ট করেই না, না ইচ্ছে করেনি। পার্সোনাল লাইফে আমি চুপ করি, এবং আমার ছেলেরাও এটা পছন্দ করে, মানে ওদের মা হাসি খুশি থাকুক, ওদের মা এটা, মানে আমি চমৎকার কোনো পোশাক পরলে আমার ছেলে, বড় ছেলে উপন্যাস, সে খুবই অ্যাপ্রিসিয়েট করে। তার আমার বয়সের ব্যবধান মাত্র 15 বছরের। হ্যাঁ, রুচির বহিঃপ্রকাশ। যেমন জয়ার বয়স যাই হোক না কেন, ব্যক্তি জয়া আহসান প্রচন্ড সুন্দরী একজন রমণী। সে যেভাবে নিজেকে মেইনটেইন করেছে, সংক্ষিপ্ত পোশাক পরেও ছবি দিতে পারে, যদিও সেটা গ্ল্যামারাস লাগে, সেটা তাকে মানানসই, উদ্ভট লাগে না। সেখানে যে ব্যাড কমেন্টগুলা করছে, কেন করছে, মানে তাদের মস্তিষ্কে সমস্যা ছাড়া তো আমি আর কিছু দেখছি না। সে একজন হিরোইন। তো জয়া আহসানের মতো বয়সের বলিউডের, হলিউডের হিরোইনরা কি দিচ্ছে না? হ্যাঁ, এটা বাংলাদেশ দেখে হয়তো বা বাংলাদেশের মানুষ আমরা পাগল ছাগল মানুষ, করতেই পারি, বলতেই পারি। এটা নিয়ে হেডেক নেয় না, জয়াও নেয় না, আমি দেখেছি জয়া একদমই নেয় না। জয়াকে আমার এই কারণে খুব বেশি পছন্দ। জয়ার সমালোচনার দিকে একদম কানই দেয় না, চোখই দেয় না। আমার তো মানে শিখতে ইচ্ছে করে ওর কাছ থেকে, এটা সাধনা করতে ইচ্ছে করে। আর ফারিয়া বিতর্কের মূল কারণ হচ্ছে ওই যে কে হবেন মাসুদ রানা, ওইখান থেকে বেচারির উপরে যাবতীয় আক্রোশ তৈরি হয়েছে। আর প্রচুর বিজ্ঞাপনের অফার আসে, কিন্তু সেই বিজ্ঞাপন অফারগুলোর সম্মানই এতটা অসম্মানজনক
খুবই হাস্যকর, মানে আমি এখানে না বলি তো চাইলে আমি মাসে 15টা বিজ্ঞাপন করতে পারি।